ধরনের কোনো এখানে পলিসি আছে কিনা সেটা আপনাকে মেনটেন করতে হবে। তো এখানে সিনারিওটা বোঝাতে চাচ্ছি, যদি এরকম কোনো টেকনোলজি আমরা ইন্টিগ্রেট করতে যাই, সবার আগে আমাদের ইম্প্যাক্ট চিন্তা করতে হবে। ইম্প্যাক্ট চিন্তা করে সেটাকে এভালুয়েট করতে হবে, ইম্প্যাক্ট কি কি ইম্প্যাক্ট হতে পারে, সবশেষে ইমপ্লিমেন্টেশনের দিকে যেতে হবে। তো সেই কথাটা এখানে বলা হচ্ছিল যে রাইট টেকনোলজি সিলেকশনের ক্ষেত্রে আমাদের অবশ্যই আওয়ার হতে হবে। এটা ক্লাউড কম্পিউটিং, এটা একটা নতুন, এটা ক্লাউড কম্পিউটিং এখনো নতুন নেই। আইটিএল ভার্সন 4 যখন এসেছিল তখন নতুন ছিল 19-এ। এখন অলরেডি আমরা সবাই কম বেশি এটার সাথে পরিচিত। ক্লাউড কম্পিউটিং কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে? অন ডিমান্ড অ্যাভেলেবিলিটি, অর্থাৎ আমরা ভাইয়া যেটা এক্সাম্পল দিচ্ছিলেন অ্যান্টিভাইরাসের, সেটাও কিন্তু ক্লাউড কম্পিউটিং এর মধ্যে পড়ে। নেটওয়ার্ক অ্যাক্সেস, আপনি চাইলেই নেটওয়ার্ক অ্যাক্সেস করতে পারছেন। রিসোর্স পুলিং, র্যাপিড ইলাস্টিসিটি, মেজার্ড সার্ভিস। তো এই জিনিসগুলো আমরা, এই ফ্যাসিলিটিস গুলো আসলে পাই এই ক্লাউড কম্পিউটিং, যদি আমরা এখন ক্লাউড কম্পিউটিং এর মাধ্যম থেকে। এরপরে যে টপিকটা আছে, আপনাদের কি একটা ব্রেক নিলে ভালো হয়, 5 মিনিট? না 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 না, ভাই, কন্টিনিউ একবারে করেন, শেষ কর। ওকে, কন্টিনিউ করেন প্লিজ। আচ্ছা, ওকে, চলে থ্যাংক যান ইউ, স্যার। থ্যাংক ইউ। পার্টনার্স এন্ড সাপ্লায়ার্স। পার্টনার্স এন্ড সাপ্লায়ার্স কারা? আমরা এটা গতদিন দেখেছিলাম, আমাদের পার্টনার এবং সাপ্লায়ার, আমরা যাদের কাছ থেকে কাজ করি, যাদের সাথে কাজ করি তারা পার্টনার, এবং যারা আমাদেরকে সার্ভিস দিচ্ছে বিভিন্ন ইস্যু দিয়ে তারা আমাদের সাপ্লায়ার। পার্টনার্স এন্ড সাপ্লায়ার্স ডাইমেনশন encompasses an organization relationship with other organization। একটা অর্গানাইজেশনের সাথে আরেকটা অর্গানাইজেশনের রিলেশনশিপ দ্যাট আর involved in the design, development, deployment, delivery, support or continuing improvement of services। দেখেন, আপনি অন্য অর্গানাইজেশনের সাথে কিভাবে ডিপেন্ডেন্ট, আপনার রিলেশনশিপটা হবে আপনার এই সার্ভিসগুলোর ডিজাইন, ডেভেলপমেন্ট, কিভাবে ডিপ্লয় করবেন, কখন ডেলিভারি টাইম, কিভাবে ডেলিভারি হবে, সাপোর্ট গুলা কি, তারপর কিভাবে কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট আপনি দিবেন, বা কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট হবে আপনার সার্ভিসের, সবগুলার একটা কম্বিনেশন গুলা এই পার্টনার্স এন্ড সাপ্লায়ার মাধ্যমেই কিন্তু এগুলো আসবে। ইট ইজ অলসো ইনকর্পোরেট কন্ট্রাক্ট এন্ড আদার এগ্রিমেন্ট বিটুইন অর্গানাইজেশন এন্ড ইট পার্টনার্স এন্ড সাপ্লায়ার্স। দেখেন, আপনি আহ, যদি অন্য অর্গানাইজেশন থেকে সার্ভিস নেন, আমি লিঙ্ক 3 কথা বলি। লিঙ্ক 3 সাথে আমরা যখন আমার হোমে বা বাসাতে যে কানেকশনটা নিচ্ছি, আমরা কি কোনো এসএলএ করি বা কোনো এগ্রিমেন্টে সই করি? ওরা কিন্তু করিয়ে নেয় আমাদের কাছ থেকে, খেয়াল করবেন। আর যদি এটা অর্গানাইজেশনের সাথে হয়, তাহলে তো অবশ্যই একটা এসএলএ করতে হয় না, একটা অর্গানাইজেশনের সাথে আরেকটা অর্গানাইজেশন। আপনার যারা এন্টিভাইরাস সাপোর্ট দিচ্ছে, যে প্রতিষ্ঠানটা আপনার প্রতিষ্ঠানে, তাদের সাথে আপনার একটা এনডিএ হয় না, বা এসএলএ হয় না? অবশ্যই হয়। এইটার কথা বলা হচ্ছে যে আপনাকে কিন্তু একটা এগ্রিমেন্ট করতে হবে। আপনি যে এগ্রিমেন্টের বেসিসে, এই যে টার্মস এন্ড কন্ডিশন থাকবে বোথ পার্টির মধ্যে, এই এগ্রিমেন্টের বেসিসে আপনি সার্ভিসটা তাদের কাছ থেকে নিবেন কিংবা সার্ভিসটা তাদেরকে দিবেন। বলছে যে একটা অর্গানাইজেশন স্ট্র্যাটেজি শুড বি বেসড অন ইটস গোল, কালচার এন্ড বিজনেস এনভায়রনমেন্ট হোয়াইল কনসিডারিং ইট পার্টনার্স এন্ড সাপ্লায়ার্স। Organization may choose to relay as much as possible their own resources using partners and suppliers as little as possible। অর্থাৎ আপনার অর্গানাইজেশনে আপনার নিজস্ব যারা রিসোর্স আছে, তাদেরকে আপনি কিভাবে কাজ করাবেন, সেটাকে আপনার কাছে সবার আগে প্রায়োরিটি দিতে হবে। এরপরে আপনার পার্টনার্স এন্ড সাপ্লায়ার্স এর কাছ থেকে আপনি এই রিসোর্স গুলাকে ইউজ করার জন্য আপনি কতটুকু প্রায়োরিটি দিবেন সেটা আপনাকে সেট করতে হবে। সাম অর্গানাইজেশনস বিলিভ দ্যাট দে উইল বি বেস্ট সার্ভ by focusing their attention on developing certain core competencies using partners and suppliers to provide their needs। অর্থাৎ আপনার যে পার্টনার্স এন্ড সাপ্লায়ার্স থাকবে, এটা অনেক অর্গানাইজেশন কিন্তু তারা কি করে, তাদের সার্ভিসের উপর বেস করে, তাদের কোর সার্ভিসের উপর বেস করে তারা এটাকে ডিজাইন করে, এবং এটার উপর বেস করে তাদের যে প্রায়োরিটি বলেন, তাদের যে কন্ট্রাক্ট বলেন, সেগুলাকে আরো হেলদি করে।
পার্টনার্স এন্ড সাপ্লায়ার্স এই পয়েন্টের পরে দেখেন ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং অর্গানাইজেশন। আপনার যে অর্গানাইজেশন স্ট্র্যাটেজি থাকবে সেক্ষেত্রে কি কি ফ্যাক্টরস আছে এখানে। একটা হচ্ছে স্ট্র্যাটেজিক ফোকাস, যেটা আমরা বলছিলাম অর্গানাইজেশনের স্ট্র্যাটেজিক পয়েন্ট, যেটা স্ট্র্যাটেজিক ফোকাসটা থাকবে। তারপর হচ্ছে কর্পোরেট কালচার। আপনার কালচারটা আমরা দেখেছি যে কর্পোরেট কালচার করতে হবে। রিসোর্স স্কারসিটি, আপনার যে ম্যান পাওয়ার আছে বা রিসোর্স আছে সেইটাকে আপনি প্রপারলি ইউজ করতে হবে। কস্ট কনসার্ন, কস্ট নিয়ে আমাদের চিন্তা করতে হবে। সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, আপনার এক্সপার্ট ম্যান পাওয়ার, নলেজটাকে আপনাকে ডিপ্লয় করতে হবে। এক্সটার্নাল কনস্ট্রেইন, বাইরের কি কি বাধা আছে সেইগুলোকে চিন্তা করতে হবে। ডিমান্ড প্যাটার্ন, বাইরের আপনি যে প্যাটার্নটা বা আপনার কাজের যে প্যাটার্নটা সেটাকে আপনাকে ডিজাইন করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। তো এটা ছিল অর্গানাইজেশন স্ট্র্যাটেজির। কিন্তু এখানে একটা ছোট পয়েন্ট হচ্ছে, এটা হচ্ছে অর্গানাইজেশনের পিপুলের মধ্যে যাবে এই টপিকটা, যেটা বাইরে চলে আসছে কোনো না কোনো কারণে স্লাইড হতে মানে মিসিং হয়ে এখানে চলে আসছে, তাই না? আমার কথা বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, ওকে। এরপরে আমাদের সর্বশেষ টপিক যেটা ডাইমেনশন, 4 ডাইমেনশনের সর্বশেষ পয়েন্ট যেটা ভ্যালু স্ট্রিম এন্ড প্রসেস। ভ্যালু স্ট্রিম এন্ড প্রসেস ডিফাইন অ্যাক্টিভিটিস, ওয়ার্ক ফ্লো, কন্ট্রোল এন্ড প্রসিডিউর নিডস টু অ্যাচিভ অ্যাগ্রিড অবজেক্টিভ। অর্থাৎ আমাদের অর্গানাইজেশনে যে ধরনের অবজেক্টিভ থাকে, আমরা অবজেক্টিভ নিয়ে যেটা কথা বলছিলাম সেইটাকে অ্যাচিভ করার জন্য কি অ্যাক্টিভিটিস করতে হবে, কি কি ধরনের ওয়ার্ক ফ্লো করতে হবে, কোন প্রসেসে এগোতে হবে, সেই জিনিসগুলা। হোয়াট অ্যাক্টিভিটিস দি অর্গানাইজেশন আন্ডারটেক, এটা একটু সবাই আগে জানতে হবে যে আমি কোন ধরনের সার্ভিস দিচ্ছি। আমরা এর আগে কি কনসেপ্টেও দেখেছি অর্গানাইজেশন যে ধরনের অর্গানাইজেশন তারা কি কি ধরনের সার্ভিস দিবে তাদের সেটাকে সবার আগে আইডেন্টিফাই করতে হবে। হাউ দে আর অর্গানাইজড, একটা অর্গানাইজেশন কিভাবে অর্গানাইজড হচ্ছে, কিভাবে তারা নিজেদেরকে গুছিয়ে নিবে, সেই জিনিসগুলোকে তারা আহ, আহ, বের করবে, ফাইন্ড আউট করবে। যে তারা ইনশিওর করবে তারা তাদের স্ট্র্যাটেজিটা, তাদের কি কি টিম থাকবে, কি কি ধরনের ডিপার্টমেন্ট থাকবে, তারা ওয়ার্ক ফ্লোটা কি থাকবে, সেই জিনিসগুলা তারা করবে। হাউ ভ্যালু ক্রিয়েশন ফর অল স্টেক হোল্ডার, তারা যে সার্ভিসটা দিচ্ছে তাদের যে স্টেক হোল্ডাররা আছে তাদেরকে তারা কিভাবে ভ্যালু ক্রিয়েট করবে, তাদের ভ্যালুটা কিভাবে হবে, কাস্টমার সার্ভিস কিভাবে হবে, এমপ্লয়ি বেনিফিট কিভাবে থাকবে, পার্টনার এবং শেয়ার হোল্ডাররা কিভাবে বেনিফিটেড হবে, সবার ভ্যালুটাকে কনসার্ন করতে হবে। তো এই 3টা জিনিসের কথা বলা হচ্ছে ভ্যালু স্ট্রিমের প্রসেসে। তাদের অ্যাক্টিভিটিসটাকে জানতে হবে, তাদেরকে অর্গানাইজ হতে হবে এবং ইফেক্টিভ ওয়েতে এফিসিয়েন্টলি তাদের শেয়ার হোল্ডারদের ভ্যালু ক্রিয়েট করতে হবে। ভ্যালু স্ট্রিমের ডেফিনেশনটা কি? ভ্যালু স্ট্রিম ফর সার্ভিস ম্যানেজমেন্ট, এ ভ্যালু স্ট্রিম ইজ এ সিরিজ অফ স্টেপ দ্যাট an organization uses to create and deliver product and services to a service consumer। অর্থাৎ একটা স্টেপ, মনে করেন যে একটা অর্গানাইজেশনকে একটা ভ্যালু ক্রিয়েট করার জন্য একটা ভ্যালু স্ট্রিমটাকে নিয়ে এসছে। ভ্যালু স্ট্রিমটা, আমি যদি একটা ট্রানজেকশনের কথা বলি, বিকাশের ট্রানজেকশন, স্টেপ ওয়ানে আপনাকে বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে। স্টেপ টুতে আপনাকে অ্যামাউন্ট সেট করতে হবে। স্টেপ থ্রিতে আপনাকে ওটিপি ইন্ডিকেট করতে হবে। আমি জাস্ট একটা এক্সাম্পলের কথা বলছি। তো এইটা যে স্টেপ বাই স্টেপ আপনার যে প্রত্যেকটা কাজের যে ওয়ার্ক ফ্লোটা, সেটা হচ্ছে ভ্যালু স্ট্রিম, সিরিজ অফ স্টেপ। যেটা ভ্যালু স্ট্রিমের ভিতরে একটা এক্সাম্পলের কথা বলছি যে ভ্যালু অ্যাডেড অ্যাক্টিভিটিস, নন ভ্যালু অ্যাডেড অ্যাক্টিভিটিস। তো আপনি যখন অর্গানাইজেশনের এই যে লেয়ারে, সেকেন্ড লেয়ারে চিন্তা করবেন যে আপনি কি কি ধরনের অ্যাক্টিভিটিস করবেন, তো এই অ্যাক্টিভিটিসটাকে যখন আপনি চিন্তা করবেন তখন আপনি দেখবেন আপনার কি কি ভ্যালু এখানে অ্যাক্টিভ আছে, সেই ভ্যালুকে আপনি মানে কনসিডার করবেন, আর নন ভ্যালু যেগুলা, যেগুলো ভ্যালু অ্যাড করছে না সেগুলোকে আপনি অ্যাভয়েড করবেন। তো এইটা হচ্ছে ভ্যালু স্ট্রিম। ভ্যালু স্ট্রিমের মেইন এই ডেফিনিশন আসে সিরিজ অফ স্টেপ, যেটা অর্গানাইজেশন গুলো ফলো করে তাদের
সার্ভিসটাকে বেটার করার জন্য। ভ্যালু স্ট্রিম ফর সার্ভিস ম্যানেজমেন্টে বলছে যে ভ্যালু স্ট্রিম হেল্পস টু হ্যাভ এ ক্লিয়ার পিকচার of what it deliver and how to make continual improvement to its service. অর্গানাইজেশন গুলো ম্যাপ করতে পারে তাদের অর্গ, তারা আইডেন্টিফাই করতে পারে তাদের এই ভ্যালু স্ট্রিমকে কিভাবে এনাবল করবে। দিস would enable them to analyze their current state and identify any barriers to workflow and non ভ্যালু, যেটা বলছিলাম আগে, যেগুলো ভ্যালু অ্যাড করছে না সেগুলোকে তারা আইডেন্টিফাই করবে, করে সেগুলোকে বাদ দিয়ে দিবে। Opportunities to increase value-adding activities can be found across the service value chain. Value stream optimization may include process automation or adoption of emerging technology. Value stream can be redefined to react the changing demand and other circumstances or remaining stable a significant amount of time. অর্থাৎ আপনাকে ভ্যালু স্ট্রিমটাকে সবার আগে আহ, চিন্তা করতে হবে এবং আপনাকে ডিমান্ড যেটা যেটা চেঞ্জ হচ্ছে সেই জিনিসগুলোকে কনসিডার করে আহ, এবং এটার টাইমটাকে আপনাকে স্টেবল টাইম অনুযায়ী আপনাকে এটাকে ডিফার করতে হবে। তো ভ্যালু স্ট্রিমটা গুরুত্বপূর্ণ এই কারণে যে আপনি যখন কোনো অর্গানাইজেশনে কোনো টাস্ক কমপ্লিট করতে যাবেন, মাল্টিপল স্টেপ থাকবে আপনার, অর্থাৎ কোন স্টেপে আপনি কি কাজ করবেন সেটাকে আপনাকে সবার আগে কনসিডার করতে হবে এবং কোনগুলো আপনার ইম্পর্টেন্ট এবং কোনগুলো ইম্পর্টেন্ট না, কোনগুলো ভ্যালু অ্যাড করছে কোনগুলো ভ্যালু অ্যাড করছে না, সেইগুলাকে আপনাকে আলাদা করে ফেলতে হবে। তাহলে আপনার সার্ভিসটাকে আরো স্মুথ করতে পারবেন। প্রসেস, এই ভ্যালু স্ট্রিমের সাথে যেটা ছিল সেটা হচ্ছে প্রসেস। কোন প্রসেস আমরা কাজ করবো? প্রসেস বলতে আমরা কি জানি? একটা ইনপুট থাকবে, কিছু অ্যাক্টিভিটি হবে, দেন আমরা একটা আউটপুট পাবো। এ সেট অফ ইন্টার রিলেটেড or interacting activities that transform input into output. এটা হচ্ছে প্রসেস। A process can take one or more defined input and turns them into defined output. একটা ছবি এখানে আছে কি না আছে? অর্থাৎ একাধিক ইনপুট থাকতে পারে একটা প্রসেসে, কিন্তু আউটপুট হবে একটা। Process describe what is done to accomplish an objective and well-defined process can improve productivity within the across organization. অর্থাৎ আপনার ইনপুট, আপনি যখন একটা বিজনেস গোলের দিকে যাবেন, আপনার শুধু আইটি এখানে ড্রাইভ করলে হবে না, বিজনেসের রিকোয়ারমেন্ট থাকবে, বিজনেস টিম আপনাকে রিকোয়ারমেন্ট দিবে, তাদের যে রিকোয়ারমেন্ট থাকবে সেটাকে আপনি ইনপুট হিসেবে নেবেন। আপনার যে ডেভেলপমেন্ট টিম থাকবে, সফটওয়্যার ডেভেলপমেন্ট বা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট টিম থাকবে, তারা আসলে এই ইনপুট গুলাকে নিয়ে তারা একটা সফটওয়্যার ডিজাইন করলো। দেন যখন বিজনেস টিম বলেন, ক্লায়েন্ট বা কাস্টমার কি বলে, ব্রাঞ্চ এমপ্লয়ি বলেন বা আপনার ইন্টারনাল এমপ্লয়ি যারা আছে, তারা যখন ইনপুটটা দিবে, তারা যখন বিভিন্ন ভ্যালু বা ডাটা ওখানে ইনপুট দিবে, আপনি আলটিমেটলি আপনার যে বিজনেস রিকোয়ারমেন্ট অনুযায়ী যে টার্গেট ছিল সেই টার্গেটটা আসবে, সেটা হচ্ছে আউটপুট। তাই নয় কি? এটা ছিল প্রসেস। কোন প্রসেসটা আপনার জন্য রাইট সেটা আপনি কিভাবে সিলেক্ট করবেন সে কথাটা এখানে বলা হচ্ছে যে what is the generic delivery model for the service and how does the service work. জেনারেল ডেলিভারি মডেল কি থাকবে এবং এই সার্ভিসটা কিভাবে কাজ করবে এটাকে আপনাকে কনসিডার করতে হবে। ভ্যালু স্ট্রিম ইনভলভ কোনগুলা, যেগুলা আপনার সার্ভিস আউটপুট পারফেক্টলি দিবে। হু অর হট পারফর্ম রিকোয়ার্ড সার্ভিস অ্যাকশন, আপনি কোন অ্যাকশন অনুযায়ী কাজ করবেন, আপনি যে সার্ভিসটা করছেন আপনার সার্ভিস মডেলটা কিভাবে ডিজাইন করবেন, সেই জিনিসগুলা। তো আমরা এর আগে দেখছিলাম রাইট টেকনোলজি কিভাবে সিলেক্ট করবো, আর এখন হচ্ছে রাইট প্রসেসটা কিভাবে সিলেক্ট করবো সেই জিনিসগুলোর কথা এখানে বলা হচ্ছে। সব শেষের যে টপিকটা সেটা হচ্ছে এক্সটার্নাল। তাহলে আমরা এই চারটা ডাইমেনশন কমপ্লিট করলাম। চারটা ডাইমেনশনে কারো কোনো কোয়েরিজ আছে কিনা সেটা আমরা আগে একটু দেখি। সবাই কি চারটা ডাইমেনশন ক্লিয়ার মোটামুটি কনসেপ্টটা? জি স্যার। ওকে। ওকে, আমরা এখন একটু নলেজ চেক করি। What should be considered as a part of partners and suppliers dimension? অর্থাৎ পার্টনার্স এন্ড সাপ্লায়ার ডাইমেনশনে আমরা কোন জিনিসগুলোকে কনসিডার করতে চাইছিলাম? Answer should be B.
আমার মনে হয়। ডি ফর ঢাকা। দেখেন, স্কিল এন্ড কম্পিটেন্সিস, আমাদের স্কিল এ এন্ড কম্পিটেন্সিস, ইয়েস, এ ইজ দ্য রাইট ই অ্যান্সার। স্কিল এন্ড কম্পিটেন্সিস আমরা এখন একটু আগে স্টাডি করেছিলাম, অর্গানাইজেশনাল পিপুলের জন্য, পিপুল যারা ছিল তাদের জন্য স্কিল এন্ড কম্পিটেন্সিস দরকার ছিল। অ্যাক্টিভিটিস, ওয়ার্ক ফ্লো, কন্ট্রোল, প্রসিডিউর, এটা ছিল ভ্যালু স্ট্রিম। ইনফরমেশন ক্রিয়েটেড, ম্যানেজড এন্ড ইউজড, এটা ছিল ইনফরমেশন এন্ড টেকনোলজি। আর এটা হচ্ছে লেভেল অফ ইন্টিগ্রেশন, ফর্মলি ইনভলভ ইন রিলেশনশিপ বিটুইন অর্গানাইজেশন, সেটা হচ্ছে পার্টনার। এই যে বিটুইন অর্গানাইজেশন, পার্টনার্স এন্ড সাপ্লায়ারের ভিতরে আমাদের একটা ইন্টিগ্রেশন থাকবে এবং একটা রিলেশনশিপ থাকবে। আপনার এই যে কি টার্ম গুলো একটু মানে খেয়াল করলে বুঝতে পারবেন যে রিলেশনশিপটা হচ্ছে পার্টনার্স এন্ড সাপ্লায়ার্স এর মাধ্যমে অর্গানাইজেশনের সাথে। এটা কোনটা? হুইচ ডাইমেনশন ইজ দ্য মোস্ট কনসার্ন উইথ স্কিল, কম্পিটেন্সিস, রোলস এন্ড রেসপন্সিবিলিটিস? স্কিল, কম্পিটেন্সিস, রোলস এন্ড রেসপন্সিবিলিটিস। এ ফর আমেরিকা। থ্যাংক ইউ, এ ইজ রাইট। এটা আমরা বুঝতে পারছি, রোলস এন্ড রেসপন্সিবিলিটিস। হুইচ ডাইমেনশন কনসিডার ডাটা সিকিউরিটি এন্ড প্রাইভেসি? বি ফর বাংলাদেশ। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। কারণ এটা আমরা যখন রাইট টেকনোলজি চুজের স্লাইডটা দেখেছিলাম, সেখানে আমরা বলছিলাম যে ইনফরমেশনটার সাথে এখানে কোনো সিকিউরিটি কনসার্ন আছে কিনা সেটা। আমরা সর্বশেষ যে টপিকটা, এটা হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টর। এক্সটার্নাল ফ্যাক্টর ছিল 6টা, যেটাকে আমরা পেস্টেল আকারে পড়তে পারি। যেমন পলিটিক্যাল ফ্যাক্টর কি? আপনি আপনার অর্গানাইজেশন রান করছেন, হঠাৎ করে পলিটিক্যাল একটা ডিজাস্টার হলো, আমাদের দেশে কিছুদিন আগে হলো। অনেক বড় বড় অর্গানাইজেশন দেখেন ডাউন হয়ে গেছে, আবার কিছু অর্গানাইজেশন ভালো করছে। অনেকগুলো ব্যাংক অলরেডি বন্ধ হয়ে যাওয়ার মতো হয়ে গেছে, তারা এখন মার্জিং এর চিন্তা করছে। বাংলাদেশ ব্যাংক অলরেডি ডিসিশন নিয়ে ফেলেছে। পলিটিক্যাল ফ্যাক্টর, দেখেন অর্গানাইজেশন কিন্তু পারফেক্টলি চলছিল, আমরা আগেও দেখছি চলছে একটা অর্গানাইজেশন, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স হলে এই ঘটনা ঘটতে পারে। এটা এক্সাম্পল যে কারেন্ট ট্যাক্স পলিসি হতে পারে, তারপরে এটা দেশের বাইরে একটা এক্সাম্পলই হবে হয়তো, ট্রেড পলিসিতে হতে পারে, পলিটিক্যাল স্টেবিলিটিতে আসতে পারে, গভর্নমেন্ট পলিসিতে আসতে পারে, ক্লাইমেট চেঞ্জ এর জন্য হতে পারে, ইকোনমিক্যাল, অর্থাৎ বড় ধরনের ইকোনমিক্যাল কোনো ডিজাস্টার হলে কি কি ধরনের প্রবলেম আসতে পারে। ইনফ্লেশন রেট বেড়ে যেতে পারে, এক্সচেঞ্জ রেটের উপর ইফেক্ট পড়বে, ইকোনমিক গ্রোথের উপর ইফেক্ট পড়বে, ইন্টারেস্ট রেটের উপরে গ্রোথ পড়বে, আনএমপ্লয়মেন্ট রেট বেড়ে যাবে। সোশ্যাল ফ্যাক্টর, সোশ্যাল ফ্যাক্টর আপনার সোসাইটিতে কি কি ধরনের চেঞ্জ আসছে, আপনার লাইফস্টাইল যখন চেঞ্জ আসবে তখন কিন্তু আপনার অর্গানাইজেশন বা আপনার ওভারঅল সোসাইটিতে এর একটা চেঞ্জ আসে, লাইফস্টাইল অ্যাটিটিউডে। কালচারাল ব্যারিয়ার কি কি? অনেক সময় দেখা যাচ্ছে একটা অর্গানাইজেশন একভাবে চলে, বাট একটা সে ইসলামিক দেশগুলোতে ব্যাংকিং, অর্থাৎ ইসলামিক ওয়েতে যদি আপনি ব্যাংকিং না করেন তাহলে কিন্তু একটা কালচারাল ব্যারিয়ারের মধ্যে পড়তে হতে পারে। পপুলেশন গ্রোথ, পপুলেশন এজ, হেলথ কনসাস, তারপর বিভিন্ন ধরনের টার্গেট থাকে। এখানে মানে স্লাইডটা কেটে গেছে নিচ থেকে। টেকনোলজিক্যাল কি কি চ্যালেঞ্জ থাকতে পারে? টেকনোলজিক্যাল অটোমেশন, টেকনোলজিক্যাল অ্যাওয়ারনেস, সাইবার সিকিউরিটি, টেকনোলজিক্যাল চেঞ্জ, এই জিনিসগুলা আর উপরে এফেক্ট পড়ে। লিগাল, এমপ্লয়মেন্ট ল, ডিসক্রিমিনেশন ল, হেলথ এন্ড সেফটি। আর এনভায়রনমেন্টাল হচ্ছে ওয়েদার, ক্লাইমেট চেঞ্জ। দেখেন যে যেদিন হচ্ছে ওয়েদার খারাপ সেদিন অনেক অর্গানাইজেশন আছে, যেমন আমরা ফুড পান্ডার কথা অনেক প্রথম দিনে আলোচনা করছিলাম যে এনভায়রনমেন্টের সাথে কিন্তু ফুড পান্ডার সার্ভিসের অনেক কিছু মানে ডিপেন্ড করে। ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এনভায়রনমেন্টাল চেঞ্জ হচ্ছে, এনজিও যারা আছে, এনজিও দের একটা পেশা রিসাইকেলিং, পপুলেশন সাস্টেনেবিলিটি, এই বিভিন্ন কিছুর উপরে এই এক্সটার্নাল ফ্যাক্টর গুলা ইফেক্ট ফেলছে। তো সেই কথাগুলো এখানে আমরা যেগুলো ডিসকাস করছি মোটামুটি সেই জিনিসগুলো এখানে বলছে যে পলিটিক্যাল ফ্যাক্টর, যেটা গভর্নমেন্ট ক্যান ইম্প্যাক্ট, হাউ গভর্নমেন্ট ক্যান ইম্প্যাক্ট এন অর্গানাইজেশন, দি ওয়ে দে ওয়ার্ক। ইকোনমিক ফ্যাক্টর কিভাবে ইম্প্যাক্ট ফেলছে, যে দি ওয়ে অ্যান অর্গানাইজেশন ডাজ বিজনেস এন্ড প্রফিটেবিলিটি। সোশ্যাল ফ্যাক্টর ইম্প্যাক্ট ফেলছে কাস্টমার নিডস ডিউ টু চেঞ্জ অফ সোশ্যাল এনভায়রনমেন্ট।
টেকনোলজিক্যাল ফ্যাক্টর ইম্প্যাক্ট ফেলছে ডেভেলপমেন্ট, ডিস্ট্রিবিউশন, ম্যানুফ্যাকচারিং এগুলোর উপরে উইথ মোবাইল টেকনোলজি, অটোমেশন, রিসার্চ ডেভেলপমেন্টের সাথে। লিগ্যাল ফ্যাক্টর ফোকাসেস অন how organizations are allowed operate within terrorist. Environmental factors are becoming important these days due to rise of corporate sustainability, responsibility and ecological aspect. তো এই যে ফ্যাক্টর গুলা আসলে কিভাবে আমাদের অর্গানাইজেশন গুলোর উপরে ইফেক্ট ফেলছে সেইগুলো নিয়ে এখানে ডিসকাস করা হয়েছে। তো এটা ছিল আসলে আমাদের গতদিনের ক্লাসটা। তো আমরা আসলে মাঝপথে বন্ধ করে দিয়েছিলাম, এমনি ক্লাসটা একটু বড় ছিল। আজকে আমরা লাস্ট ক্লাস পর্যন্ত ডিসকাস করলাম। আমরা এখন নতুন টপিক, এই টপিকের উপরে কারো কোনো কুইজ আছে কিনা যদি মানে এখানে আমার একটা ছোট্ট সিলি প্লিজ। কোশ্চেন ছিল যে আমাদের কি কোনো কিছু মুখস্থ করতে হবে? না, কিছু মুখস্থ করতে হবে না। ও আচ্ছা। জাস্ট আমার আমার একটাই আপনাদের কাছে চাওয়া, যেটা আমি সবসময় বলি, হুম হুম। জাস্ট আপনারা কনসেপ্ট গুলো ক্লিয়ার করেন, কারণ আপনারা সবই জানেন, যা বলতেছি নতুন কিছু আপনাদের কাছে লাগবে না আমি মনে করি। সবই জানেন, জাস্ট এটাকে একটু রিশেপ করা, রিঅ্যালাইন করা। কারণ এই পার্টনার, সাপ্লায়ার, আর একটু ভ্যালু ডিপলি জানা আর কি, ডিপলি জানা, আপনাদের নলেজটাকে একটু একদম মানে ভেঙে ওটাকে ভেঙে আমি বাংলা জানা বলে যেটাকে বলে। উতলায় দেওয়া আর কি। আপনারা জানেন, ওটাকে একটু উতলায় দেওয়া, বাংলায় বলে আর কি। জি। এরপরেও কোনো কনফিউশন থাকলে আপনারা শেয়ার করবেন। আমি এই যে অনলাইন হতে আমি আপনাদেরকে মাঝে মাঝে একটু কোশ্চেন করি, যাতে করে একটু ইন্টারাকশনটা থাকে। তো আমরা ডে 4 আজকে দেখি কতটুকু কমপ্লিট করতে পারি। ডে 4 আমরা একটু আলোচনা করি। এটা হচ্ছে মডিউল 4। মডিউল 4-এ আমরা আইটিএল এর সার্ভিস ভ্যালু সিস্টেমটা নিয়ে আলোচনা করব। সার্ভিস ভ্যালু সিস্টেমে সার্ভিস ভ্যালু সিস্টেম ওভারভিউ, অপরচুনিটি, ডিমান্ড এন্ড ভ্যালু, কিভাবে অপরচুনিটি এবং ডিমান্ড ভ্যালু ক্রিয়েট করছে সেই জিনিসটা, গভর্নেন্স আর কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখানে আরো একটা জিনিস আছে, সার্ভিস ভ্যালু চেইন, আর একটা কম্পোনেন্ট আছে। সার্ভিস ভ্যালু চেইনটা আমরা নেক্সট ক্লাসের জন্য রেখেছি আর একটা মডিউল আকারে। আরেকটা আছে হচ্ছে আপনার 7 গাইডিং প্রিন্সিপাল, সেটাও আমরা আরেকটা ক্লাস, আলাদা ক্লাসের জন্য রেখেছি। তো বাকিগুলো আমরা আজকে মোটামুটি দেখি। তো এটা মানে আগের ক্লাসের কথা বলতে গেলে একটু আগে যেটা আমরা কমপ্লিট করলাম সেই জিনিসগুলো একটু ছোট্ট ওভারভিউ। সার্ভিস ভ্যালু সিস্টেমটা কি জিনিস আমরা একটু দেখি। সার্ভিস ভ্যালু সিস্টেমটা হচ্ছে, আমরা এটাকে সংক্ষেপে আইটিএল এসভিএস বলা হয়। আমরা বিভিন্ন জায়গায় এটা কোর্সে নেব, এসভিএস আকারে পড়বো। The ITL service value system describe how the component and activities of the organization work together as a service, as a system to enable value creation. অর্থাৎ ভ্যালু ক্রিয়েশনের জন্য একটা অর্গানাইজেশনের যতগুলো কম্পোনেন্ট আছে, যতগুলো অ্যাক্টিভিটিস আছে, কিভাবে একটা আরেকটার সাথে ইন্টিগ্রেটেড ওয়েতে কাজ করে অর্গানাইজেশনের জন্য ভ্যালু ক্রিয়েট করে, সার্ভিসটা ডেভেলপ করে, সেই জিনিসটা হচ্ছে সার্ভিস ভ্যালু সিস্টেম। সার্ভিস ভ্যালু সিস্টেমের যে বিষয়গুলো আছে, যে সার্ভিস ভ্যালু সিস্টেম হ্যাজ ইন্টারফেসেস উইথ আদার অর্গানাইজেশন ফর্মিং অ্যান ইকোসিস্টেম। ইকোসিস্টেম ফর্ম করছে অন্য অর্গানাইজেশনের সাথে, ফ্যাসিলিটেটিং ভ্যালু সেই অর্গানাইজেশনের জন্য, তাদের কাস্টমারদের জন্য এবং তাদের স্টেক হোল্ডারদের জন্য। সার্ভিস ভ্যালু সিস্টেম ইনশিওর করছে অর্গানাইজেশন কন্টিনিউয়ালি co-creates ভ্যালু ফর স্টেক হোল্ডার থ্রু দ্য ইউজ এন্ড ম্যানেজমেন্ট অফ প্রোডাক্ট এন্ড সার্ভিসেস। অর্থাৎ আমরা যে প্রোডাক্ট এন্ড সার্ভিসের কনসেপ্ট গুলো প্রথম ক্লাসের দিকে আমরা আলোচনা করেছিলাম, সেই প্রোডাক্ট এবং সার্ভিস গুলার প্রপার ম্যানেজমেন্ট, প্রপার ইউজের মাধ্যমে কিভাবে অর্গানাইজেশন তাদের স্টেক হোল্ডারদের জন্য ভ্যালু ক্রিয়েট করছে, সেইটা এই সার্ভিস ভ্যালু সিস্টেম ইনশিওর করছে। The component activities and organizational resources can be configured in multiple combination. অর্থাৎ এইখানে সার্ভিস ভ্যালু সিস্টেমের যে কম্পোনেন্ট গুলো আমরা দেখবো, এই কম্পোনেন্ট গুলা সবগুলো নিয়ে এদের মাল্টিপল কম্বিনেশন ইউজ করে বা অর্গানাইজেশন তাদের নিজেদের মতো কনফিগার করে কিন্তু এই
কম্পোনেন্ট গুলো ইউজ করতে পারে। ইট রিকোয়ার্স দ্য কোঅর্ডিনেশন অফ অ্যাক্টিভিটিস, প্র্যাকটিস, টিম, অথরিটিস এন্ড রেসপন্সিবিলিটিস। সার্ভিস সিস্টেমকে আপনি যখন ট্রিগার করবেন বা কনফিগার করবেন, আপনাকে অবশ্যই কিছু অ্যাক্টিভিটিস